অপ্রকাশিতভাবে আমাকে লেখা আছে। পাঠাগার আন্দোলন এবং একটা বাচ্চা আমার মতে সে যদি তোর 10টা বছর অন্তত বইয়ের মধ্যে কাটায়, তার বাসায় অন্তত 70-80টা বই থাকে, তার মানসিকতায় একটা বিরাট পরিবর্তন হবে। এবং আমি আমার নিজের জীবন থেকে দেখেছি, আমার ক্লাস 3 থেকে 5 পর্যন্ত চিন্তা ভাবনা, 5 থেকে 8 পর্যন্ত চিন্তা ভাবনা, এবং 8 থেকে এখন অব্দি আমার যে চিন্তা ভাবনা তার মধ্যে বিরাট একটা তফাৎ। শুধু চিন্তা ভাবনায় না, আমার চরিত্রেও যে বিরাট একটা তফাৎ তা আমি নিজেও অনুভব করি। এবং এই বদলগুলো একমাত্র সম্ভব হয়েছে বইয়ের জন্য। সেই জন্য বলি যে বই আসলে এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমরা আসলে নিজেরা অনুধাবন করি না। এবং আমি যদি বলি আমার যেরকম বই আমি পড়েছি, আমাদের বাসায় প্রচুর পরিমাণের বই আছে, আমাকে কখনো কেউ বই সিলেক্ট করে দেয়। এবং আমার অধ্যাপক আছেন আবুল কালাম আজাদ, আমি ওনার সামনে দিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত বই কিছু বের করে নিয়েছি, উনি আমাকে একবার বলেন এই বইয়ের ভিতরে কি আছে। পড়ার পর আমার নিজের অনুভূতি, এই বইটা আমি ওনার সামনে থেকে এনেছি, আমাকে তো বলেন এরকম অদ্ভুত কাহিনী লেখা আছে, এইটা এখন এই বইটা আমার জন্য উপযুক্ত ছিল না, আমি আরো কিছুদিন পরে পড়তাম। এটার জন্য আমাকে ধন্যবাদ দেওয়া যায়। সত্যি, কারণ আমি না কন্ট্রোল করলে হয়তো আমার মধ্যে এই অনুধাবনটা সৃষ্টি হতো না। এই যে আমি বুঝেছি। এবং বাংলাদেশের ইতিহাস চর্চা নামের একটা বই আছে, বদরুদ্দিন আমার স্যারের লেখা। আমি ক্লাস 6-এ এটা সর্বপ্রথম পড়ি, তখন পরে মনে হয়েছিল আমি সব বুঝছি, এখন এসে বুঝতেছি আসলে কিছুই বুঝতে পারবো, তার এবার পড়া লাগবে। তখন উনি আমাকে বলতেন যে এখন করার দরকার নেই, তাহলে অবশ্যই সেটা আমি এখন অনুধাবন করতাম না যে একটা বই পড়ে শেষ করেছি কিন্তু সেটা বুঝেছি কি বুঝিনি সেইটা আসলে একটা বিরাট অনুধাবনের বিষয়। কারণ অনেকগুলো বই আছে, আমি বেশ কিছু সায়েন্স ফিকশনের বই ক্লাস 5-এর আগে পড়েছি, এখন ইন্টারে উঠে বুঝতেছি এখানে অনেক ইকুয়েশন ছিল যেগুলো আমি আদতে বুঝি নাই, কিন্তু তখন মনে করছি আমি মহাগিনী হয়ে গেছি, অনেক কিছু বুঝে গেছি। এই যে এই বোধটা সৃষ্টি করা যে তুমি পড়লেও যে বুঝছো ওইটার কোনো গ্যারান্টি নাই, ওটা একমাত্র পাঠাগার তৈরি করতে পারে। ওটা পাঠাগার ছাড়া আর কোনো কিছু দেওয়া সম্ভব না। অভিভাবক, শিক্ষক যত চাই বলে ওটা শুধুমাত্র পাঠাগারই পারে। সুতরাং এই যে এখানে উদ্যোগটা নেওয়া হয়েছে পাঠাগার আন্দোলনের, এটা সত্যি মহৎ একটা বিষয় যদি সেটাকে আমরা কন্টিনিউ করতে পারি। এবং অবশ্যই বই পড়াটা একদম শিশুকাল থেকে আপনাদের বাচ্চাকে শুরু করতে হবে। যেমন ধরেন আমি আমার বাসায় অনেক বই পড়েছি, আমাকে ছোটবেলায় যেসব বই এনে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমার বাবা নিজে পড়েনি, উনি বললেন ওনার জন্য সব বই উনি নিজে পড়েছেন। ওই যে ওই বইগুলো আমার পড়া, ওটা আস্তে আস্তে আমার ছোট ভাই যখন আরো বেশি বেশি ছোটদের বই পড়বে, ওর ভিত্তিটা আসলে থেকে তৈরি হয়। একটা মানুষের ভিত যত তাড়াতাড়ি তৈরি হবে তার মধ্যে তার উজ্জ্বলতা তত তাড়াতাড়ি প্রকাশ পাবে, সে জীবনে আরো বড় হতে পারবে। সুতরাং আমার মনে হয় যে এই যে আমরা এখানে বড়রা আছি, এর চেয়ে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের বাসার ছোটদের প্রতি, যাতে তারা ছোট থেকে বইয়ের প্রতি অভ্যস্ত হয়। একটা মানুষ যখন ছোট থেকে আলোর মুখ দেখবে, সে বড় হয়ে তার আলোর দিশাটাও খুঁজে পাবে, সে নিজে সুন্দর আরেকটা আলো তৈরি করতে পারবে, যেটা আসলে বৃদ্ধ বয়সে বই পড়ে তখন আর এই সময়টা থাকে না। তো সবাইকে খুবই শুভেচ্ছা, এই আন্দোলনটা শুরু করেছেন। এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে, বাসায় যারা ছোট আছে, একটা বাচ্চাকে আপনি যদি 10 বছর রাখতে পারেন, সে যদি একটা গোয়াল ঘরের যে মালিক থাকে তারও যদি বাচ্চা হয়, সে অনেক দূর পর্যন্ত আগাবে। কিন্তু সেই নিজে বড় হয়ে যখন বই পড়বে, আপনার মতো হয়ে বা আমার মতো হয়ে বা আমার চেয়ে বড় হয়ে, তার ওই আলোর মুখটা তার দেখা হবে না। সুতরাং আপনি যেই হোক, আপনার আশেপাশে যত বাচ্চাই থাকুক, আপনি তাকে ছোট থেকে বই নিয়ে অভ্যস্ত করান, ছোট থেকে সে বই পড়তে পারবে না, তাকে শেখান। এবং এই যে আমাদের বই পড়ার অভ্যাসটা গড়ে উঠবে, তা একদম ছোটকাল থেকে আসলে গড়ে তোলা উচিত। সেখানে অভিভাবকদের একটা ভালো একটা ভূমিকা থাকে। অভিভাবকরা আপনাদের যে দায়িত্ব আছে সেটা দয়া করে ভালোভাবে নেবেন। পাঠাগার সেই দায়িত্বের মধ্যে পড়ে। শুধুমাত্র ওই ক্লাসে ভর্তি করানো, হোমওয়ার্কগুলো শেষ করানো, সেখানের মধ্যে যদি আপনাদের দায়িত্ব সীমাবদ্ধ হয়ে যেত তাহলে তো কেল্লা হয়ে যেত, সবাই আইনস্টাইন হয়ে যেত বাবা।
সেটা যেহেতু সম্ভব নয়, পাঠাগার আন্দোলন প্রত্যেক ঘরে ঘরে চলুক, একদম শিশুদের দ্বারা সেই লেভেলটা তৈরি হোক। আপনারা এখন যারা আছেন আপনারা আশা বাদ দেন, এটাই আসলে সত্যি কথা। আপনাদের ঘরে শিশুকে নিয়ে হবে। ধন্যবাদ।